শুরুতে জানিয়ে দেব, তেহরানে ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার প্রতিশোধ অবশ্যই কঠোরভাবে নেওয়া হবে, হুঁশিয়ারি ইয়েমেনের। জানিয়ে দেব, আমেরিকার সঙ্গে পরমাণু অস্ত্র প্রতিযোগিতায় জড়াবে না চীন, বলছে মুখপাত্র। এছাড়া রয়েছে প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার কাজ চলবে, ইরানের নতুন প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি। জানিয়ে দেব, বিশ্বজুড়ে স্বৈরা শাসনের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা কমলা হ্যারিসের। সর্বশেষ জানিয়ে দেব, প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইউক্রেনের সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। তেহরানে ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে, হুঁশিয়ারি হুতি নেতা আব্দুল মালেক আল হুথির। তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে, তবে ইহুদিবাদী ইসরায়েলকে এটি কার্যকর এবং বেদনাদায়ক জবাব দেওয়ার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে গিয়ে দেরি হচ্ছে বলে জানিয়েছেন ইয়েমেনের হুতি আনসারুল্লাহর আন্দোলন। হুতি নেতা আব্দুল মালিক আল হুতি গত রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই মন্তব্য করেছেন। তিনি বলেন, ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষ নিঃসন্দেহে একটি প্রতিশোধমূলক অভিযান চালাবে, যা ইসরায়েলের জন্য হবে বেদনাদায়ক এবং কার্যকর। তবে সেই অভিযান বাস্তবায়নে সতর্কতা অবলম্বন করতে গিয়েই মূলত প্রতিশোধ নেওয়ার কাজে দেরি হচ্ছে। ইয়েমেনে এই হুতি নেতা বলেন, ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় গত 31শে জুলাইয়ের পর ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তীব্র আতঙ্কের মধ্যে দিন পাতিত করছে। তবে মধ্যপ্রাচ্যের অন্যত্র ইসরায়েল বিরোধী অভিযান চলছে বলে জানান আব্দুল মালেক আল হুতি। তিনি বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েল বিরোধী অভিযানে পূর্ণমাত্রায় চলছে। ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার সময় হিজবুল্লাহর পক্ষ থেকেও কঠোর পদক্ষেপের ভয়ে রয়েছে ইসরায়েল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এসে গত 31শে জুলাই তেহরানে ইসরায়েলের গুপ্ত হত্যার শিকার হন হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া। ইরানের সর্বোচ্চ নেতাসহ দেশের শীর্ষস্থানীয় সেনা কমান্ডাররা তাদের অতিথি ইসমাইল হানিয়াকে শহীদ করায় ইসরায়েলি পদক্ষেপের প্রতিশোধ নেওয়ার হুমকি দেয়। হুতি নেতা ইয়েমেনের জনগণের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে আরও বলেন, নিঃসন্দেহে প্রতিশোধমূলক হামলা চালানো হবে। চলতি সপ্তাহে লোহিত সাগরে ইসরায়েল বিরোধী অভিযানে 21টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কামিকাজে ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানান আব্দুল মালেক আল হুথি। এদিকে আমেরিকার সঙ্গে পরমাণু অস্ত্র প্রতিযোগিতায় জড়াবে না চীন, বলছে মুখপাত্র। চীন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র প্রতিযোগিতায় জড়াতে চায় বলে ওয়াশিংটনের যে দাবি রয়েছে তা সরাসরি নাকচ করে দিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বেইজিংয়ে এক সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে তার দেশের এই অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, চীনের পারমাণবিক অস্ত্র সম্পর্কে ওয়াশিংটন যে ভীতিকর দাবি করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি চীনের প্রতি লক্ষ্য রেখে গোপনে তার দেশের পরমাণু অস্ত্র সংক্রান্ত নির্দেশিকা সংশোধন করেছেন। গত মার্চ মাসে মার্কিন সরকার অনুমোদিত একটি গোপন নথির উদ্ধৃতি দিয়ে দৈনিকটি জানিয়েছে, জো বাইডেন মার্কিন বাহিনীকে চীনা, রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে সম্ভাব্য সমন্বিত পারমাণবিক সংঘর্ষের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। মাওনিং এ সম্পর্কে বলেন, ওই প্রতিবেদন প্রকাশিত খবর বেইজিং এ গভীর উদ্বেগ তৈরি করেছে। চীনা মুখপাত্র বলেন, বিগত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি মার্কিন সরকার পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়ার লক্ষ্যে চীনকে একটি পারমাণবিক হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। মাও বলেন, আকারের দিক দিয়ে চীনের পরমাণু অস্ত্র ভাণ্ডার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একেবারেই তুলনাযোগ্য নয়। তিনি আরও বলেন, পরমাণু অস্ত্র ব্যবহার করার ক্ষেত্রে চীন সবসময় আগে ব্যবহার না করার নীতি অনুসরণ করেন। তিনি বলেন, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, বরং বিশ্বের কোনো দেশের সঙ্গেই অস্ত্র প্রতিযোগিতায় যাওয়ার ইচ্ছে নেই চীনের। এদিকে প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার কাজে চলবে, হুঁশিয়ারি ইরানের নতুন প্রতিরক্ষা মন্ত্রীর। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে বলেছেন, তার দেশ দৃঢ়ভাবে নিজের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার কাজ চালিয়ে যাবে। ইরানের পার্লামেন্টে অনুষ্ঠিত আস্থা ভোটে জয়ী হয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার তেহরানে এই বক্তৃতায় তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। জেনারেল নাসিরজাদে বলেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার জন্য দৃঢ়ভাবে কাজ অব্যাহত থাকবে এবং এক্ষেত্রে বিদ্যমান বাধাগুলি অতিক্রম করতে প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করা হবে।
ইরানের সামনে থাকা হুমকিসমূহ মোকাবিলা করার জন্য প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার বিকল্প নেই বলে উল্লেখ করেন। নাসিরজাদে বলেন, ইরানের প্রতিরক্ষা শিল্পের তাৎপর্য তুলে ধরেন। আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরের মতো ধারণাগুলি ইরানের প্রতিরক্ষা শিল্পে বিকশিত হয়েছে, যা দেশের অন্যান্য শিল্পের বিকাশের জন্য একটি মডেল হিসেবে কাজ করতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সামরিক বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা বিস্তৃত পরিসরে দেশীয় সামরিক সরঞ্জাম তৈরিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন, যা সশস্ত্র বাহিনীকে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছে। ইরানের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, দেশটি তার সামরিক সক্ষমতা জোরদার করতে দ্বিধা করবে না এবং ইরানের প্রতিরক্ষা সক্ষমতা কখনোই বহিঃশক্তির সঙ্গে আলোচনার বিষয়বস্তু হবে না। এদিকে বিশ্বজুড়ে স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিলেন কমলা হ্যারিস। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বৃহস্পতিবার রাতে শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির 4 দিনের জাতীয় সম্মেলনের শেষ দিনে এই মনোনয়ন গ্রহণের সময় তিনি বলেছেন, আমি সব আমেরিকানদের প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। ভাষণে কমলা হ্যারিস গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বলেন, এখন জিম্মিদের ফেরানোর চুক্তি একটি যুদ্ধবিরতির চুক্তি করার সময় এসেছে। একই সঙ্গে তিনি বিশ্বজুড়ে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার ব্যক্ত করেন। কমলা তার মনোনয়ন গ্রহণের ভাষণে বলেন, আমেরিকানদের অতীতের তিক্ততা, নিন্দাবাদের বিভেদমূলক লড়াইকে পেছনে ফেলে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, দেশের উন্নতি কোনো নির্দিষ্ট দল বা উপদলের সদস্য হিসেবে নয়, বরং আমেরিকান হিসেবে সম্ভব হবে। আগামী 5ই নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে কমলার প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করবেন। ট্রাম্পকে অবিবেচক মানুষ হিসেবে বর্ণনা করে কমলা বলেন, 5ই নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে হারানো জরুরি এবং অপরিহার্য। তিনি উল্লেখ করেন, ট্রাম্প মার্কিন ভোটারদের রায় ছুঁড়ে ফেলার চেষ্টা করছিলেন এবং ব্যর্থ হলে একটি সশস্ত্র জনতাকে ক্যাপিটালে পাঠিয়ে আইন প্রয়োগকারীদের উপর হামলা চালিয়েছে। ইসরায়েল প্রসঙ্গে কমলা বলেন, আমি সবসময় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে রক্ষা করব। তবে গাজা যুদ্ধ নিয়ে তিনি আরও বলেন, গত বছরের 7ই অক্টোবর হামাসের হামলা নিন্দনীয়, কিন্তু গত 10 মাস ধরে গাজায় যা ঘটছে তা ধ্বংসাত্মক। কমলার তার ভাষণে ইউক্রেন প্রসঙ্গ উল্লেখ করে বলেন এবং জানান, তিনি ইউক্রেন ও ন্যাটো মিত্রদের পাশে দৃঢ়ভাবে থাকবেন। তিনি আরও বলেন, গণতন্ত্র ও স্বৈরাচারের মধ্যকার স্থায়ী সংগ্রামে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার। মার্কিন ভোটারদের আশাবাদী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে। এদিকে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইউক্রেনে যাচ্ছেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ইউক্রেনে পৌঁছেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। মোদীর এই সফরে রাশিয়ার ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি মীমাংসার জন্য প্রচেষ্টা চালাবেন বলে আশা করা হচ্ছে। প্রায় 2.5 বছর ধরে চলমান রুশ হামলার প্রেক্ষিতে মোদী এই সফর গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের পাল্টা হামলার পরিপ্রেক্ষিতে কূটনৈতিক সমাধান খুঁজে পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। তবে মোদী নিজেকে সম্ভাব্য শান্তি প্রতিষ্ঠাতা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। এই সফরকে সামনে রেখে মোদী বলেছেন, যুদ্ধের ময়দানে কোনো সমস্যার সমাধান করা যায় না। ভারত সংলাপ ও কূটনীতিকে সমর্থন করবে এবং যত দ্রুত সম্ভব শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করবে। উল্লেখযোগ্য বিষয় হল, মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ইউক্রেন সফরে রয়েছেন। রাশিয়ার সঙ্গে ঐতিহাসিকভাবে ভারতের সম্পর্ক ভালো রয়েছে, যা এই সফরকে আরও জটিল করে তুলেছে। ইউক্রেনের অনেকেই মোদীকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ জন হিসেবে দেখেন। ফলে মোদী একজন কার্যকর মধ্যস্থকারী হিসেবে কতটা ভূমিকা রাখতে পারবেন তা নিয়ে সন্দেহ রয়েছে।